আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো এবার বেশি দেরি না কইরা চলো শুরু কইরা দেই অভিমান গল্পের আরো একটা পর্ব। সো এই ভিডিওতে আপনারা যত পারেন তত কমেন্ট করেন। সো এবার গল্পটা আপনারা এনজয় করতে থাকেন। হঠাৎ পিছন থেকে লিজা আপুর আমার হাত ধরে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেই। আমি লিজাপুর এই কাজ দেখে বান্দরবন থেকে যেন সুন্দরবনে চলে গেলাম। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে, তবুও লিজাপুর সাথে এভাবে থাকতে আমার যেন খুব ভালো লাগছিল। লিজা আপু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। লিজার নিঃশ্বাস আমার কাঁধের উপরে পড়ছে। আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না। বুকের ভিতরে যেন তুফান শুরু হয়ে গেছে। আমি লিজা আপুর মাথা তুলে কিস করতে যাব, এমন সময় আম্মু নিচ থেকে ডাক দিল। আমি লিজা আপুকে ছাড়িয়ে দূরে সরে গেলাম। লিজা আপু লজ্জা পেয়ে দৌড়ে ছাদ থেকে নিচে চলে গেল। আমি ছাদ থেকে নেমে আম্মুর চোখ ফাঁকি দিয়ে রুমে চলে আসি। রুমে এসে কাপড় চেঞ্জ করে নিলাম। রাতে শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে শরীর একটু একটু করে কেঁপে উঠছে বারবার। হঠাৎ উষ্ণ নরম হাতের স্পর্শ পেলাম, কিন্তু সেটা কার বুঝলাম না। তারপর কি হয়েছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি সবকিছু অন্ধকার। মনে হয় সকাল হয় নাই, তাই আবারও ঘুমিয়ে গেলাম। হঠাৎ শরীর ভেজা ভেজা লাগছে। আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, আমার বিছানা ভিজে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে আসো। আম্মু বলল, হয়েছে, সারের মতো চেঁচাচ্ছিস কেন? আমি বললাম, আম্মু ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি বালতি নিয়ে দাঁড়িয়ে থাকো। ওই আম্মু, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আম্মু বলল, লুঙ্গি দিয়ে চোখ ডেকে রাখলে দেখবি কি করে? কত করে বলি, ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাইস না? আমার কথা তো কোনো দাম নেই তোর কাছে। ওই দিক দিয়ে আপু বলতে লাগলো, আম্মু তোমরা আবার শুরু করলে, সকালে একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। আম্মু বলল, আমি আবার কি করলাম? তোর আদরের ভাই রাতে লুঙ্গি পরে ঘুমিয়েছে, সকালে লুঙ্গি মাথায় রেখে বলছে ছাদ নাকি ফুটো হয়ে গেছে। আপু বলল, শাকিল তুই এটা কি শুরু করলি ভাই? আমি বললাম, আমি আবার কি করলাম, সব ঠিক আছে। আচ্ছা আর লুঙ্গি পরবো না, লুঙ্গির গুষ্টি কিলাই। লুঙ্গিটা মাথা থেকে নামিয়ে দেখি লিজা আপা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি রেগে রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ খেয়াল করলাম পাশের বাড়ির ভাবি আমাকে দেখে লজ্জা পেয়ে রুমে চলে যাচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে আকাশ থেকে পড়লাম। আমার শরীরে কাপড় নেই, শুধু একটা শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। আমি দৌড়ে ছাদ থেকে নেমে গেলাম, সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় লিজা আপু আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আর আমাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে এই অবস্থায় দেখে আমার মনে কুচকুচ হতা হে। আমি থুতলিয়ে বললাম, কি এসব আবল তাবল আপনি বলছেন? ঠিক তখন লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। লিজা আপুর উষ্ণ শরীরের ছোঁয়া পেয়ে আমার শরীরে যেন 440 ভোল্টের কারেন্ট চলে আসছে। বারবার কেঁপে উঠছি আমি। লিজা আমার পিঠে হাত বুলিয়ে আচমকাই আমার মাথার চুল ধরে টান দিল। লিজার এসব আচরণে আমি অনেক অবাক হয়ে যাই। আমি লিজা আপুর দিকে তাকিয়ে দেখি লিজা আপুর ঠোঁট কাঁপছে। আমার মনে হচ্ছে আমি লিজার ঠোঁটে হারিয়ে যাই। লিজার ঠোঁটের উষ্ণতা যেন আমাকে টানছে, কিন্তু ভয়ে আমি কিছুই করতে পারছি না। হঠাৎ লিজা আমাকে টান দিয়ে তার একদম কাছাকাছি নিয়ে গেল। দুইজনের 4 ঠোঁট এক করে দিলাম। আমি চোখ বন্ধ করে নিলাম। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে নিচে চলে গেল লিজা। আমি মুচকি হাসি দিয়ে মাথার পিছনে থাপ্পড় দিলাম। নিচের দিকে তাকিয়ে সোজা চলে গেলাম নিজের রুমে গোসল করতে। গোসল করে এসে দেখি তাসি আমাকে 10টার উপর মিস কল করছে। আমি মোবাইলটা হাতে নিতেই ফোনটা আবারও বেজে উঠে ফোন রিসিভ করলাম। ওই পাশ থেকে তাসি বলল, শালা কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করছিস না কেন? আমি বললাম, কি জন্য ফোন দিয়েছিস? তাসি বলল, ভার্সিটিতে আসবি না আজকে? আমি বললাম, 15 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। ফোন কেটে দিয়ে আমি শার্ট প্যান্ট পরে বাহিরে চলে এলাম। আসার সময় আম্মু ডাক দিয়েছিল, আমি না শুনে চলে আসি। বাড়ির বাহিরে এসে ভার্সিটির জন্য হাঁটতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকিয়ে দেখি এটা মিম। তাই আমি বললাম, তুই কখন আসলি? মিম বলল, তোকে ডাক দিতে এসেছিলাম, তাসি ফোন করছিল, তাড়াতাড়ি যেতে বলছে। আমি বললাম, কেন, কি হয়েছে? মিম বলল, গেলে জানতে পারবি, এখন কথা না বলে চল, দেরি হয়ে যাবে। আমি আর মিম ভার্সিটির দিকে হাঁটতে লাগলাম। সামনে এগিয়ে যেতেই আনিকার সাথে দেখা হলো। 3জন মিলে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি তাসি, তানিম
এক জায়গায় বসে আছে। আমরা তাদের কাছে চলে গেলাম। আনিকা বলল, এই তোরা চিপকাইয়া বসে আছিস কেন? তোদের মধ্যে কিছু চলছে নাকি? সেটা তো আমরা জানি না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তোদের খবর আছে, আমরা তোকে ছাড়বো না। তানিম বলল, আসলে মানে হচ্ছে কি, আমি আর তাসি একে অপরকে ভালোবাসি। কালকে আব্বু আমাদের বিয়ের কথা বললে আমি তাসির কথা জানিয়ে দেই। কালকে বিকালে আব্বু তাসির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তারাও রাজি হয়ে যায়। আগামী রবিবার আমাদের বিয়ে ঠিক হইছে। আমি বললাম, তা তো ভালো কথা, কিন্তু তোদের জন্য আমি না খেয়ে বাসা থেকে চলে আসলাম, এখন কি হবে? আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রেস্টুরেন্টে চল, আগে খেয়ে নেই। আজকের বিলটা তানিম ভাই তুই দিস। তানিম বলল, আমার কাছে এত টাকা নেই, বাড়ি থেকে আসার সময় আব্বুর কাছ থেকে 1000 টাকা নিয়ে এসেছি। পিছন থেকে হৃদয় বলল, সমস্যা নেই, ভাবি তো আছে, ধার নিয়ে নে, বাসর রাতে ভাবিকে শোধ করে দিস। মিম বলল, আরে দোস্ত, তোর কথা তো আমার মনেই ছিল না, শালাকে ধরে রেস্টুরেন্টে নিয়ে চল, আজকে তানিমের কিডনিটা বেচা ফুচকা খামো। হৃদয় বলল, আবারও ফুচকার কথা মনে করিয়ে দিলি ভাই, তুই বিশ্বাস কর, কালকে ওই মেয়েটাকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম, আসার সময় ফুসকলাকে দেখে মিম গাড়ি থেকে নেমে দৌড়ে ফুসকলার কাছে চলে যায়। গুনে গুনে 4 প্লেট ফুচকা একাই মেরে দিয়েছে। আমাকে একবারও খাওয়ার জন্য বলে নাই, খাওয়া শেষে আমাকে বিল দিতে বলল। আমার রাগ উঠছিল, শালার জীবনে বেঁচে থাকলে আর কখনো মেয়ে মানুষ নিয়ে শপিং করতেই যাব না। আমি তখন একটা হাসি দিয়ে বললাম, হা হা হা, তোর পকেট খালি করেছে মিম। হৃদয় বলল, কেন, তোদের কে? আমি বললাম, হ ভাই। তানিমকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টে খেয়ে আমরা নদীর পাড়ে আসলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, এটা আমার পছন্দের জায়গা। আমি প্রায় সময় বিকালবেলা বাসা থেকে এখানে চলে আসি। আর আজকে মনটা বড়ই একা, কারণ তোমার কথা মনে পড়ে যায়। আমাদের রিলেশন 2 বছর চলছিল। ভেবেছিলাম আব্বুকে তোমার কথা বলে দেব, তার আগেই তোমার আসল চেহারাটা আমাকে দেখিয়ে দিল। যাক, ভালোই হয়েছে। বিয়ের পর যদি তোমা এরকম কিছু করতো তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত। নিজেকে উল্টো পাল্টো বুঝিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে রুমে গিয়ে দেখি লিজা বিছানার উপরে বসে আছে। আমি বললাম, এই আপনি আমার রুমে কি করছেন? লিজা বলল, এমনি বসে আছি, একটা কথা জিজ্ঞাসা করব। আমি বললাম, কি বলবেন? তাড়াতাড়ি বলে চলে যান, কেউ দেখে ফেলতে পারে। লিজা বলল, আমি সেটাই চাই। আমি বললাম, কিছু বললেন? লিজা বলল, না না, সকালে তোমার সাথে মেয়েটা গেছিল। আমি বললাম, কোন মেয়েটা? লিজা বলল, সকালে যে মেয়েটা তোমাকে জড়িয়ে ধরছে তার কথা বলছি। আমি লিজার দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে বুঝি এই পানি চলে আসলো। রাগে যেন ওর চোখ লাল হয়ে আছে, কিন্তু সেটা কেন আমার মন বুঝলো না। তখন আমি বললাম, এটা আমার ফ্রেন্ড। এমন সময় আম্মু দরজায় কড়া নাড়লো। আমি দরজা খুলে দেখি আম্মু। আমি বললাম, আম্মু তুমি এখানে কিছু বলবে? আম্মু আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে চলে গেল। লিজাকে আমার রুমে দেখে আম্মু আমার দিকে রাগি চোখে তাকালো। আমি বললাম, কি হয়েছে আম্মু, এভাবে রেগে আছো কেন? আম্মু বলল, তোর রুমে লিজা কি করছে? আমি বললাম, না মানে আম্মু, উনি জিজ্ঞাসা করতে এসেছিল আজকে কেন ভার্সিটিতে যাই নাই। আম্মু বলল, কিন্তু আজকে তো লিজা ভার্সিটিতে যাই নাই। আমি এখন কি করব? হঠাৎ লিজা আপু আম্মুর কাছে এসে কানে কানে কিছু বলল। আম্মু মুখ টিপে হাসি দিয়ে চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ লিজা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের উপরে কিস করে চলে গেল। লিজার এই কাণ্ড দেখে আমি আবারও আকাশ থেকে পুরা সুন্দরবনে চলে গেলাম। আর রাতে শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি তোমা আমাকে ফোন দিয়ে যাচ্ছে। আমি ফোন কেটে দিলাম। আবারও তোমা ফোন দিল। আমি আবার ফোন বন্ধ করে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফোনটা অন করে দেখি তোমা 20টা মিস কল দিয়েছে। হঠাৎ ফোনটা টুং করে উঠলো। দেখি তোমা একটা মেসেজ দিয়েছে। আমি মেসেজ পড়তে যাব, এমন সময় দুলাভাই রুমে চলে আসে। দুলাভাই বলল, শালাবাবুর ঘুম ভাঙলো তাহলে? এত ঘুম পারলে আমার বোনকে কিভাবে সামলাবে? আমি বললাম, আপনার বোনকে সামলাতে যাব কেন? আপনার বোন কি ছোট বাচ্চা? দুলাভাই বলল, সামলাবে শালা বাবু, একদিন ঠিকই আমার বোনকে সামলাতে হবে। লিজা বলল, ভাইয়া তুমি এখানে কি করো? এখান থেকে যাও। দুলাভাই বলল, যাচ্ছি। দুলাভাই চলে গেল। লিজা এসে আমার শরীর ঘেঁষে বলল। আমি একটু সরে গিয়ে বসলাম। লিজা আবারও আমার শরীরের সাথে ঘেঁষে বসে। আমি একটু সরে গিয়ে বসলাম। লিজা আবার আমাকে টান দিয়ে ওর মুখের কাছে নিয়ে যায়।
লিজার চোখের দিকে তাকিয়ে বই পেয়ে গেলাম। লিজা আমাকে বিছানায় ফেলে আমার উপর উঠে বসে পড়লাম আর আমাকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে ইগনোর করিস, আমাকে দেখে দূরে দূরে যাস। আজকে তোকে এখানে এই মুহূর্তে তোর আমার বাসর হবে, দেখি তুই আমাকে কিভাবে দূরে সরিয়ে দেস। আমি বললাম, না না, এটা করবেন না প্লিজ, আমি দুলাভাইয়ের সামনে কখনো মুখ দেখাতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। লিজা বলল, ঠিক আছে ছেড়ে দিলাম, তবে আমি যা বলবো তাই করতে হবে, যদি বিপরীত কিছু করিস তাহলে বিয়ে ছাড়াই বাসর করে নেব। আমি বললাম, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। লিজা বলল, গুড বই। আমি বললাম, আমার খুব খিদে পেয়েছে, সকালে কোনো কিছুই খাই নাই, আমি নিচে গিয়ে খাবার খেয়ে আসি। লিজা বলল, না, তুই চুপ করে এখানে বসে থাকবি, একটু নড়াচড়া করবি না, আমি গিয়ে নিচ থেকে খাবার নিয়ে আসি, আজ থেকে আমি তোকে প্রতিদিন খাইয়ে দেব। আমি বললাম, আমি আপনার হাতে খাবার খাবো কেন, আপনি কি আমার বউ? লিজা বলল, হতে কতক্ষণ? আমি বললাম, কিছু বললেন? লিজা বলল, না, খাবার নিয়ে আসছি, খাবার শেষে আমরা বাহিরে ঘুরতে যাব। আমি বললাম, আপনার সাথে আমি কেন ঘুরতে যাব, আমি পারবো না, আমার অনেক কাজ আছে। লিজা বলল, তোর কোনো কাজ নেই, তোর শুধু একটাই কাজ, সবসময় আমার কাছে কাছে থাকবি। কথাটা বলে লিজা নিচে চলে গেল খাবারের জন্য। আমি এই সুযোগে বারান্দায় পাইপ বেয়ে নিচে গিয়ে তানিমের বাসায় গেলাম। আর 2 দিন পর তানিমের বিয়ে, তাই আজকে তানিমের বিয়ে শপিং করতে যাব। একটা রিক্সা নিয়ে তানিমের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি সবাই সোফায় বসে গল্প করছে। আমাকে দেখে তানিম হৃদয় এসে কিলঘুষি মারতে লাগলো। আন্টি বলল, আরে তোরা কি করছিস, ছেলেটা ব্যথা পাচ্ছে। আমি বললাম, আন্টি আপনি তো কষ্টটা বুঝেন, ওরা কেউ আমার কষ্টটা বুঝে না, ওরা বন্ধু না, ওরা শত্রু। হৃদয় বলল, হ্যাঁ তোর শত্রু, দ্বারা দেখাচ্ছি মজা। তখন আঙ্কেল বলল, এই তোরা থাম, শাকিল আসতে দেরি করলে কেন, আর তোমার ফোন বন্ধ কেন? তানিম এই পর্যন্ত তোমাকে 15টা ফোন দিয়েছে, তোমার ফোন বন্ধ, আমরা 30 মিনিট ধরে বসে আছি। আমি বললাম, সরি আঙ্কেল, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি, রাতে ফোন বন্ধ করে চাঁদে দিয়েছিলাম। হৃদয় বলল, আঙ্কেল যা কথা আছে গাড়িতে বসেই কইরেন, অলরেডি দেরি হয়ে গেছে। আঙ্কেল বলল, হ চলো। আমরা সবাই গাড়ি নিয়ে বসুন্ধরা শপিং মলে গেলাম, শপিং করব। কি ভাই, আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে খিদের যন্ত্রণায়। আমি হৃদয়ের কাছে বলে বাহিরে এসে পেট ভরে খাবার খেয়ে নিলাম। আহ কি শান্তি। খাবার শেষে বিল দিয়ে আমি শপিং মলে গেলাম, টুকটাক শপিং করলাম। সারাদিন তানিমের বাসার কাজকর্ম শেষ করলাম। আর সন্ধ্যায় বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। আম্মু বলল, বাড়িতে আসতেই আম্মু পিছন থেকে ডাক দিল, শাকিল সারাদিন কোথায় ছিলে? আমি বললাম, আম্মু তানিমের বাসায় ছিলাম, রবিবারে তানিমের বিয়ে, তাই আজকে বিয়ে শপিং করতে গিয়েছিলাম। আম্মু বলল, আমাদের বলে গেছিস লিজা সারাদিন না খেয়ে বসে আছে, সেদিকে তোর খেয়াল আছে? আমি বললাম, আমি খাবার খেতে বারণ করছি, উনার খিদে লাগলে খেয়ে নেক, এতে টেনশন করার কি আছে? আম্মু বলল, হারামজাদা, লিজা তোর জন্য খাবার না খেয়ে বসে আছে, তুই না খেয়ে চলে গেছিস, তাই লিজাও খাবার খাই নাই। আমি বললাম, আমার জন্য খাবার খাই নাই কেন? আম্মু বলল, আমি কি করে বলবো, তাড়াতাড়ি লিজাকে নিয়ে খাবার খেতে টেবিলে আই। আমি লিজাকে ডাকতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি লিজা শুয়ে আছে। আমি বিছানায় বসে লিজাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না, মনে হয় ঘুমিয়ে গেছে। তাই আমি লিজার ঘুম ভাঙালাম না, আম্মুকে খাবার দিয়ে যেতে বললাম। আমি খাবার নিয়ে লিজার রুমে চলে আসি। একটু পর লিজা ঘুম থেকে উঠে, সে ঘুম থেকে উঠতেই আমি বললাম, আপনি সারাদিন খাবার খাননি কেন? লিজা বলল, সেইটা তোকে কেন বলবো, আমি খাবার খেলেই কি তোর কি আসে যায়, আর না খেলে বা কি? আমি বললাম, আমার কিছুই না, আম্মু বলছে আপনি আমার জন্য খাবার না খেয়ে বসে আছেন, তাই আমি আপনাকে খাওয়াতে আসলাম। লিজা বলল, আমি খাবো না। আমি বললাম, প্লিজ খাবারটা খেয়ে নেন। লিজা বলল, খাবার খাবো, কিন্তু তুই আগে এখানে সাইন করতে হবে। আমি বললাম, এখানে কি লেখা আছে? লিজা বলল, সেটা তোকে জানতে হবে না, তুই এখন সাইন কর। আমি আর কোনো কিছু না বলে সাইন করে দিয়ে লিজাকে খাবার খাইয়ে রুমে চলে আসলাম। আজকে প্রথম কোনো মেয়েকে নিজ হাতে খাবার খাইয়ে দিলাম, ভাবতেই অবাক লাগে। সবসময় আম্মু আমাকে খাবার খাইয়ে দিত, আর আজকে আমি অন্য কাউকে খাবার খাইয়ে দিলাম, সেটা আবার ভার্সিটির গুন্ডি সিনিয়র আপুকে। সকালে ঘুম থেকে উঠে তানিমদের বাসায় চলে গেলাম। আজকে তানিমদের গায়ে হলুদ। হৃদয় কাজ করছে, আর আমি মেয়ে পটানোর ট্রাই করছি। যদি কাউকে পটাতে পারি তাহলে সিঙ্গেল থাকতে হবে না, একা থাকার
কষ্টটা শুধু একমাত্র সিঙ্গেলরাই বুঝতে পারে। হঠাৎ একটা মেয়ের হাত আমার উপর পড়ে। এই হাতটা আমার খুব চেনা চেনা লাগছে। দেখার আগে সেই হাতটা আমাকে টেনে বাগানে নিয়ে গেল। এই স্পর্শ আমার যে খুব চেনা লাগছে। হ্যাঁ, এটা তো তোমা। কিন্তু তোমা এখানে কি করে আসলো? আমি তোমার থেকে হাত ছাড়িয়ে হৃদয়ের কাছে চলে আসলাম। তোমা দৌড়ে এসে আমার পিছনে আমাকে জড়িয়ে ধরে। উপস্থিত সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি আবারও নিজেকে ছাড়িয়ে দূরে চলে আসলাম। তোমা আমার হাত ধরতে যাবে, আমি হাত পিছনে নিলাম। তোমা বলল, শাকিল প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমাকে কষ্ট দিও না। আমি বললাম, তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে কষ্ট দেই? হাসাইলি আমাকে। তুই তো আমাকে কোনো সময় ভালোবাসিস নাই, আমার সাথে টাইম পাস করছিস, আমার মন নিয়ে খেলা করছিস। তোর জন্য সারা রাত আমি কান্না করছি। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। হৃদয়কে নিয়ে আমি তানিমের কাছে গেলাম। তানিমের কাছ থেকে জানতে পারলাম তোমা তানিমের মামাতো বোন। আমি আর কোনো কিছু বললাম না। আমি চাই না আমার জন্য বিয়ের বাড়ির আনন্দটা নষ্ট হয়ে যাক। রাতে আম্মু কয়েকবার ফোন দিয়েছিল, তাই তানিমের বাড়ি থেকে চলে আসলাম। বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে। তাই সোজা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা আপু বিভিন্ন স্টাইলে আমার সামনে ছবি তুলছে। কখনো জড়িয়ে ধরে, আবার কখনো গালে কিস করে। আমি লিজার কাণ্ড দেখে অবাক হলাম। এই মেয়ে কি করছে এসব? ওর ভঙ্গিমা যে আমার কোনো কিছুই সহ্য হচ্ছে না। ও কি বুঝাতে চাচ্ছে? এভাবে ছবি তোলার কি আছে? যখনই আমার সামনের দিকে চোখ গেল, তখন নিজেকে নিজেই দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। লিজার ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে কিস করছে। শুধু ঠোঁটে না, আমার গালে, কপালে, বুকে কিস করছে। আমাকে লিপস্টিক ভূত বানিয়ে ফেলছে। আমি উঠে এক দৌড় দিলাম। গোসল করে এসে দেখি লিজা ছবিগুলো দেখছে আর হাসছে। আমার রাগ উঠে যায়। আমি পিছন দিক দিয়ে লিজার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম আর মারলাম এক দৌড়ে ছাদে চলে আসলাম। ছাদের এক কোনায় বসে ছবিগুলো দেখছি। হঠাৎ একটা ছবি দেখে আটকে গেলাম। আমার বন্ধু হৃদয়ের বার্থডেতে আমি একটা ডায়েরি গিফট করেছিলাম, সেই ছবিটা লিজার মোবাইলে। আমি এবার গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢুকে আমি আকাশ থেকে পড়লাম, শালা গ্যালারিতে আমার ছবি। হঠাৎ লিজা পিছন থেকে ফোনটা ছো মেরে নিয়ে গেল। লিজা বলল, তুই আমার মোবাইলটা কেড়ে আনলি কেন? আমি বললাম, তার আগে বলেন আপনার মোবাইলে আমার ছবি কি করে? লিজা বলল, জানতে চাস? আমি বললাম, হ্যাঁ বলেন। লিজা বলল, সত্যি বলবো? আমি বললাম, কিন্তু আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? লিজা বলল, কারণ কথাগুলো কানে কানে বলতে হবে, কেউ শুনতে পারবে, আর শুনলে সমস্যা হতে পারে। আমি কান এগিয়ে দিলাম। লিজা কানের কাছে এসে বলল,